আমাদের এই যে নারীর মর্যাদা, আমি কেয়াতির কাছে উনার নাম, ডাকনাম কেয়া। তো কেয়াতির কাছে আমার একটা প্রশ্ন, একটা বাচ্চাকে যখন আমরা ছোট থেকে বড় করি, একটা মেয়ে তার নিজস্ব ভূমিকা রাখে অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে তার বুঝটা হয়, অনেকে অনেক কিছুই আবদার করে বাড়িতে। এই যে সবকিছু মিলিয়ে আমরা তাকে যে একটা মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাব, সেটা আপনি কিভাবে দেখেন? আমি আপনার কাছে জানতে চাই একটু। আপনি আনমিউট করতে হবে দিদি। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি প্রগতি টেলিভিশনকে আমায় এই অনুষ্ঠানে যুক্ত করার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজ প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মবার্ষিকী, 5ই মে 1911 সালে তিনি জন্মগ্রহণ করেন। তো সেই বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করছি। আসলে কি জানেন, নারীর মর্যাদা ততদিন পর্যন্ত সোনার পাথর বাটি থাকবে যতদিন পর্যন্ত এই জিনিসটিকে একটি গুরুত্বের জায়গায় না নিয়ে আসা হবে। আপনি বলছিলেন ছোটবেলা থেকে কিভাবে পরিবারের বিষয়টি। দেখুন, পরিবারের বিষয়ে যেমন আমি আলোচনায় আনবো, ঠিক তেমনি আমি আজকে খুব তাত্ত্বিক কোনো আলোচনায় যেতে চাইছি না। আমরা একদম চাচ্ছি না, আমরা একটু সরলভাবেই চাচ্ছি। হ্যাঁ, তো দেখুন, যখন একটি বাচ্চা স্কুলে যাচ্ছে, তার স্কুলের পাঠ্যপুস্তকে কিন্তু নারীর মর্যাদা ইদানিং অনেক পাঠ্যপুস্তকে অনেক কিছুই কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু একজন ছাত্রকে কিন্তু শেখানো হচ্ছে না তার পাশে যে ছাত্রীটি বসে আছে তাকে কিভাবে সম্মান দেখাতে হবে। এগুলো কিন্তু পরিবার থেকেও যেমন শিখে আসছে, পরিবারের তো বিশাল একটা ভূমিকা রয়েছে। আমার মনে হয় যে বাচ্চারা যে স্কুলে যাচ্ছে সেখান থেকেও তাকে কিন্তু শিখতে হবে। দেখুন, একটা কথা বাংলায় বলে যে মেয়েদের হালি 6 জনে 1 হালি হয়। সেখানে এটা খুব প্রচলিত একটি কথা। আমরা তো জানি 4টি বস্তুতে 1 হালি হয়, কিন্তু মেয়েদের বেলায় নাকি 6 জনে হয়। এই যে রগড় করা, এই যে কথাগুলো বলা, এগুলো কিন্তু মেয়েদের অমর্যাদাই কিন্তু, এবং এগুলো কথাগুলো কিন্তু পরিবারে আলোচিত হয়। তো আম পরিবার থেকে যখন একটি কন্যা সন্তান, তাকে কিন্তু প্রথমেই একটি কন্যা সন্তান যখন জানে যে সে তার ভাইয়ের অর্ধেক এবং ভাইটি জানে সে তার বোনের দ্বিগুণ, এখানেই কিন্তু বিরোধটা শুরু হয়ে যায়। আমাদের যে সম্পত্তি আইনটা রয়েছে, সেই সম্পত্তি আইনটি কিন্তু ছোটবেলা থেকেই এই জিনিসগুলো ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে একজন নারী শিশু, সে কিন্তু তার ভাইয়ের অর্ধেক এবং ভাইটি তার দ্বিগুণ। ক্ষমতার জায়গাগুলো কিন্তু এখানেই তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং একটি মেয়েকে যখন ছোটবেলা থেকে বড় করা হচ্ছে, তখন পরিবারের অন্যান্য সদস্যদের, তারা কিভাবে মানসিকতায় রয়েছেন, তাদের মানসিকতা আদৌ পরিবর্তন হয়েছে কিনা সেটি কিন্তু দেখতে হবে। যেমন ধরুন, স্কুলে একটি বাচ্চা যদি শিখে আসে, তার সহপাঠী, সে কন্যাই হোক, সে নারী হোক, পুরুষ হোক, তার সহপাঠীকে তাকে সম্মান করতে হবে। সে কিন্তু বাসায় এসে যখন দেখবে এর বিপরীত চিত্র, তখন কিন্তু তার মধ্যে একটা গোঁজামিল তৈরি হয়ে যাবে। তখন কিন্তু সে আর কোনটি নেবে, কোনটি নেবে না, কোনটি ফেলে দেবে, এটি কিন্তু বুঝতে পারে না। সুতরাং পরিবার থেকে সে যেটি শিখছে সেটিকেই সে গ্রহণ করে। সেইভাবে নারীর কিন্তু একটি মেয়ে শিশু যখন জন্মগ্রহণ করে, তাকে বুঝিয়ে দেওয়া হয় তার প্রধান কাজ হচ্ছে সে নারী, এবং তার কাজটি হচ্ছে একটি সেবকের ভূমিকা। পরিবারের সবাইকে সেবা দান করতে হবে, তার বয়স যতই হোক না কেন, ছোটবেলা থেকে তাকে সেবা দান করতে হবে। একটি ছোট মেয়ের উপর যতখানি কাজের ভার চাপিয়ে দেওয়া হয়, একটি ছোট ছেলের উপর কিন্তু পরিবারে সেই পরিমাণ কাজের ভার চাপিয়ে দেওয়া হয় না। তাইলে এইটা, তাইলে আমাদের পরিবারের, আমাদের মা বাবারই আমাদের এটা বুঝতে হবে যে সমস্যা। আমরা বলবো যে একজন মা বাবা একজন তার বাচ্চাকে কিভাবে বড় করবে, এটা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু মা বাবার। তাই তো আপনি বলতে অবশ্যই। চাচ্ছেন, আপনার প্রশ্নকে আমি যতটুকু জানলাম। তো সুপ্রিয় দর্শক, আপনাদের যদি প্রশ্ন থাকে কারো, আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের নাম্বার আছে 646-642-4708। আবার বলছি 646-642-4708। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা এই নাম্বারে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব, আমাদের যারা আলোচক আছেন তারা আপনাদের এই প্রশ্নের সুন্দর জবাব দেবেন।
আপনারা আমরাও সমৃদ্ধি হোক, আপনারাও সমৃদ্ধি হবেন। তো আমি এবার যাব বৃষ্টি দত্তের কাছে। বৃষ্টি, তুমি আজকে কি গান শোনাবে আমাদেরকে? শোনাও, আজকে নারীর প্রগতির প্রথম অনুষ্ঠানে তুমি আসছো। আমরা গান শুনি এখন, তারপর এরপরে আমরা আসবো খুরশিদ ভাইয়ের কাছে। প্রথমে প্রগতি টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকে প্রথমে আমি কি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। ঠিক আছে। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে, আখের পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। তুমি কথা কইও না, তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে গলে যাও। আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে। তোমার আখির মতন দুটি তারা, ভালো কিরণ ধারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। ধন্যবাদ বৃষ্টি, খুব ভালো হয়েছে। তো আমি এখন খুরশিদ ভাইয়ের কাছে জানতে চাইবো, আচ্ছা খুরশিদ ভাই, একজন নারী ঘরে বাইরে দুই দিকে কর্মরত থাকেন, তার মধ্যে কতটুকু মর্যাদা পাওয়া উচিত ঘরে, কতটুকু মর্যাদা পাওয়া উচিত বাইরে? তো আপনি যদি এই বিষয়ে একটু বলতেন, তখন আমরা একটু বুঝবো আর কি। ঘরে আর বাইরে দুইটা মিলিয়ে তো আমাদের জীবন। হ্যাঁ, একদম একদম। আমাদের রোজারিও দিদি খুব সুন্দর করে কথাগুলো বলেছেন। আমি বলবো, আমাদের বাংলাদেশের মানুষ, আমরা যারা আজকে প্রবাসে আছি, আমাদের শিকড় যেহেতু বাংলাদেশে, আমাদের চিন্তা চেতনা, মন মানসিকতা সবকিছুই গড়ে উঠেছে সেখানে। তো বাংলাদেশের শতকরা 90 জনই মুসলিম। আমিও এক মুসলিম পরিবারের সন্তান। মুসলমানদের ধর্মমতে ছেলে জন্মগ্রহণ করলে আজান দেওয়া হয়, কিন্তু মেয়ে জন্মগ্রহণ করলে আজান দেওয়া হয় না। আমি এরকম কিছু কিছু বাবাকে জানি
যারা তার মেয়ে জন্ম নেওয়ার পরেও তারা আধুনিক, তারা প্রগতিশীল, তারা ধর্ম মানেন, কিন্তু এটা মানেন না যে 1400 বছর আগে নারীকে যখন জীবন্ত কবর দেওয়া হতো জাহিলিয়ামের যুগে, এখনো সেটাই চলবে। তো রসুল তো নারীর জন্য সেই জাহিলিয়ামের যুগেও নারীদেরকে হত্যা করা নিষিদ্ধ করেছেন। মায়ের মর্যাদা, মায়ের পায়ের নিচে বেহেশত সবকিছু ঘোষণা করেছেন। তাইলে উনি তো এখন যদি বেঁচে থাকতেন, আমার তো মনে হয় তাইলে মায়ের জন্য, নারীর জন্য আরো কিছু করতেন। কিন্তু এখন আমাদের মোল্লা মৌলবীরা ওই 1400 বছরের পুরনোটাই ধরে আছে। কিন্তু আধুনিক যুগ যে প্রতিদিন পরিবর্তন হচ্ছে, সেখানে যে কিছু গ্রহণ করার প্রয়োজন আছে, তারা সেটা মানতে নারাজ। তো এই বাবারা, আমি জানি এরকম ঘটনা, যে মৌলবীকে ডেকে এনে বলছে যে আজান দেন। তো বল যে আপনার বাচ্চার কি নাম? বলছে ওইটা পরে জানবেন, আগে আজান দেন। তো এরকম ভাবে অনেক মোল্লা যদি আজান দিতে রাজি না হয়, তো বাবারা নিজেরাই আজান দিয়ে দিচ্ছেন, এরকম আমি জানি। অর্থাৎ আমি আমার সন্তানকে নারী এবং কন্যা শিশু বা পুত্র শিশু হিসাবে দেখতে রাজি নই, আমি আমার সন্তান হিসাবেই দেখতে রাজি, আগ্রহী। তাই এই যে সাম্যবোধ, এই যে সাম্য চেতনা, সমান অধিকারের চেতনা, আগে বলতো যে ছেলের পাতে মাছের মুড়োটা দাও, এখন অনেক বাবা মাই আর সেই তত্ত্বে বিশ্বাস করেন না। তারা এখন মনে করেন যে হ্যাঁ, মাছের মুড়ো খাওয়ার অধিকার মেয়েটারও আছে। সুতরাং এই যুগে যুগে এই যে পরিবর্তনটা, এটা ঘরে থেকেই শুরু হবে, তারপরে সমাজে, বাইরে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে, কর্মক্ষেত্রে, সমাজের মধ্যেও এটা ছড়ায়ে পড়বে। কিন্তু প্রথম পরিবর্তনটা শুরু হতে হবে ঘরে, পরিবারের ভিতরে, মা বাবার দৃষ্টিভঙ্গিতে। বাবা যদি মাকে শ্রদ্ধা করে, সম্মান করে, মর্যাদা দেয়, তখনই শিশুরাও শিখবে মাকে সম্মান করা, মর্যাদা দেওয়া। এভাবেই আমাদের প্রতিটি ঘর থেকে শুরু করতে হবে। এবং আমরা নিজেদেরকে যারা প্রগতিশীল বলি, সেই দায়িত্বটা প্রথম আমাদের, আমরাই আমাদের ঘরে শুরু করতে হবে সেটা। তাহলেই আস্তে আস্তে সমাজটা একটু একটু করে বদলাবে। হঠাৎ করে সরকার একটা আইন করে দেবে পার্লামেন্টের মধ্যে, তারপরে সব কিছু হঠাৎ বদলে যাবে না, এটা সেভাবে হবে না কখনো। সেই জন্যেই আমি এই রোজারিও দিদির কথাটাকে আমি সমর্থন করি। ধন্যবাদ খুরশেদ ভাই। তো আচ্ছা, দিদির কাছে আরেকটা প্রশ্ন আবার যাচ্ছি। আপনি যখন স্কুলে যেতেন বা কলেজে যেতেন, কোথাও কি মনে হয়েছে আপনার মর্যাদার একটু ক্ষুণ্ণ হচ্ছে বা আপনাকে অন্যভাবে কেউ দেখছে, এরকম কি আপনার জীবনে কিছু মনে হয়েছে? এটা আমি এটাই জিজ্ঞেস করছি আপনাকে, আপনার কাছে জানতে চাই। আচ্ছা, আমি তার সাথে একটু একটু আগে থেকে বলি, এই যে কন্যা সন্তানের ব্যাপারটি কিন্তু শুধুমাত্র ইসলাম ধর্মের বিষয় নয়, কিন্তু কারণ আমরাও তো বাংলাদেশের সমাজেরই একটা একটি অংশ। তো আমরা খুব একটু ব্যক্তিগত কথা বলি আজকে। হ্যাঁ, অবশ্যই, এটা তো আড্ডা, ব্যক্তিগত কথা বলতেই হবে, নাহলে আমরা তো জানতে পারবো না। আমরা 4 বোন। এই এই নিয়ে আমার বাবা মায়ের মধ্যে আমি কখনো কোনো দুঃখবোধ দেখিনি, কিন্তু আশেপাশের মানুষ যে এই বিষয়টিকে নিয়ে কতখানি তারা রগড় করেছে বলবো না, কিন্তু আমার মায়ের মধ্যে দুঃখবোধ, বাবার মধ্যে দুঃখবোধ জাগানোর কতখানি যে চেষ্টা করেছে, সে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। এবং যখনই বলা হয়েছে আপনার ছেলে মেয়ের কথা, মা যখন বা বাবা যখন বলেছে আমাদের 4 মেয়ে, তখন খুব স্বাভাবিকভাবেই তাদের মুখ থেকে আহারে বেরিয়ে এসেছে। এই আহারে শব্দটা তাদের মুখ থেকে কিন্তু স্বভাবগতভাবেই বেরিয়ে এসেছে। আমরা সে কারণে বাবা মা, আপনি যখন স্কুল কলেজের কথা বলছিলেন, আমি পড়েছি একটি হলিক্রস স্কুল, হলিক্রস কলেজে, ওখানে মেয়েদের স্কুল কলেজই। তো সেখানে নারী হিসেবে আমি হয়তোবা সেই জিনিসটি তেমন ভাবে না দেখলেও, পরিবারে
আমাদের আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে ওই আহারের শব্দটি শুনে শুনেই কিন্তু আমরা বড় হয়েছি। যদিও আমি আমার বাবা মায়ের মধ্যে কিন্তু কখনো কোনো খেদ দেখিনি, এবং তারা কখনো এটি বলেননি যে তোমাকে আমরা ছেলের মতো বড় করছি। তারা কিন্তু আমাদের মানুষের মতো বড় করেছে, ছেলের বিষয় না, এখানে মানুষের বিষয়টা বড় করেছে। তো আমার মনে হয় প্রতিটি পরিবারে, আপনি যেরকম বলছিলেন, আমার পূর্ববর্তী বক্তা যেরকম করে বলছিলেন যে পরিবার থেকে বিষয়টি আসা উচিত, হ্যাঁ অবশ্যই পরিবার থেকে আসা উচিত, এবং দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে, কিন্তু কি পরিমাণে বাড়ছে, পরিমাপগত কতখানি বৃদ্ধি হচ্ছে, আমার মনে হয় সেই জিনিসটা নিয়ে এখন আমাদের আলোচনা করা উচিত। কারণ একটা দুটো পরিবারে হলে তো চলবে না, এটা তো অনেকের মধ্যে এই জাগরণের বিষয়টা আসতে হবে। এটার সাথে অনেক কিছুই ছড়িয়ে দিতে জড়িত। হবে, যেটা আপনি বলতে চাচ্ছেন যে এটা পুরো ছড়িয়ে দিতে হবে, এই জাগরণটা, এই চেতনাটা। অবশ্যই অবশ্যই। তো স্কুল কলেজের জায়গায় আমি সেটা বোধ করিনি, কর্মক্ষেত্রে কিছুটা বোধ করেছি। যদি বলি করিনি তাহলে মিথ্যাচার করা হবে। হয়তো সেটি কৌশলে আমি এড়িয়ে গেছি, সেটা মোকাবেলা করেছি, যেহেতু ওইভাবে আমাদের বড় করা হয়েছে। কিন্তু সেটি যে ছিল না আমি সেটি বলবো না, অবশ্যই ছিল। কিন্তু তারপরেও ওই 4 বোন বলে আহারে শব্দটা শুনতে শুনতেই কিন্তু আমরা বড় হয়েছি। থ্যাংক ইউ। আমি আবার আসবো। তো বৃষ্টি, আমরা আবার শুনবো তোমার গান। হ্যাঁ, এবার কি শোনাবে? এবার একজন বিখ্যাত শিল্পী লোপামুদ্রা মিত্র, ওনার একটি খুব পরিচিত একটা গান। আচ্ছা, তো ঠিক আছে। আমরা শুনি, আমরা শুনতে শুনতেই কথা বলি। छाता धरो हे देओरा ईसन सुंदर खोपाय আমার ভিগে দিলে না छाता धरो हे देओरा ईसन सुंदर साड़ी আমার ভিগে গেলে না छाता ধরো দেওরা ईसन सुंदर खोपाय আমার ভিগে গেলে না রিমি ঝিমি পানিয়া বরস গেলে না রিমি ঝিমি পানিয়া বরস গেলে না ईसन सुंदर साड़ी আমার ভিগে গেলে না ছাতা ধরো হে দেওরা ईसन सुंदर খোপায় আমার ভিগে গেলে না মাছ মধ্যে দেখুনি মাগুর মাছালা মাছ মধ্যে দেখুনি মাগুর মাছালা এরম বিনা পানিয়ে মাছা দর খেলে না ছাতা ধরো হে দেওরা ईसन सुंदर साड़ी আমার ভিগে গেলে না গাছা মধ্যে দেখুনি পিপয়ের গাছালা গাছা মধ্যে দেখুনি পিপয়ের গাছালা এরম বিনা বাতাসে পিপর পাত লড়ে না ছাতা ধরো হে দেওরা ईसन सुंदर খোপায় আমার ভিগে গেলে না ঘোড়া মধ্যে দেখুনি টাঙ্গিল ঘোড়ালা ঘোড়া মধ্যে দেখুনি টাঙ্গিল ঘোড়ালা এরম বিনা চাবুকে ঘোড়া দৌড় মারে না ছাতা ধরো হে দেওরা ईसन सुंदर साड़ी আমার ভিগে গেলে না ईसन सुंदर খোপা আমার ভিগে গেলে না ছাতা ধরো হে দেওরা
ভীষণ সুন্দর শাড়ি আমার ভিগে গেলেই না, ছাতা ধরো হে দেওরা, ভীষণ সুন্দর শাড়ি আমার ভিগে গেলেই না। থ্যাংক ইউ বৃষ্টি। খুরশেদ ভাই, দিদি যে বলল মহিলারাও মানুষ, আমরা মানুষ হিসাবে থাকতে চাই, তো এই যে মানুষ পরিচিতি পাওয়া, আমরা কিন্তু অনেক জায়গায় আমরা কিন্তু মানুষ হিসেবে পরিচিতি এখনো পাচ্ছি না। তো এখন এই সমাজও বা এর রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে এই মানুষ হিসেবে পরিচিত পাওয়া, আপনি এটাকে কিভাবে দেখেন? দিদি, মানুষ স্বীকৃতি স্বাধীনতার পরে বাংলাদেশের সংবিধান, আমরা যে মুক্তিযুদ্ধ করেছি তারপর ৭২ সালে যে সংবিধান হয় সেখানে কিন্তু নারীদের স্বীকৃতি আছে, কিন্তু সেই স্বীকৃতি কি বাস্তব স্বীকৃতি, সমাজ জীবনের স্বীকৃতি, পারিবারিক জীবনের স্বীকৃতি কি আমরা পেয়েছি? না, সেইটুকু তো আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। সেখানেই আমাদের লড়াইটাকে নিয়ে যেতে হবে, যে শুধু সংবিধানে স্বীকার করলেই হবে না, কি করে সেটা জীবনে, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে এটাকে প্রতিষ্ঠিত করা যায়। নারী শুধু নারী নয়, সেও পুরুষের সমান অধিকার সম্পন্ন একজন মানুষ, একজন নাগরিক। এই জিনিসটাকে আমরা কিভাবে প্রতিষ্ঠিত করব? প্রতিষ্ঠা করতে চাই বললেই তো হলো না। ওই যে দিদি বললেন, ঘরেও দেখেন একরকম, স্কুলে গিয়ে যদি দেখি আরেক রকম, তাহলে শিশুর মনে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, সেই দ্বন্দ্ব নিরসনের জন্যে তো উদ্যোগ, প্রচেষ্টা আমাদের নিতে হবে। এবং আজ কিন্তু একটু একটু করে মেয়েরাই সেই পথে পা দিচ্ছেন। মেয়েরা শুধু শিক্ষা নিচ্ছেন না, তারা স্বাবলম্বিতার পথে, আত্মনির্ভরতার পথে, স্বাবলম্বিতার পথে অগ্রসর হয়েছে। এবং সে কারণে প্রথম দিকে অনেক নারী তার স্বামীর দ্বারা, শ্বশুর বাড়ির দ্বারা নির্যাতিত হয়েছে। প্রথম দিকে অনেককে কাজই করতে দেয়নি, যে না, বিয়ের আগে যা করেছো এখন আর নয়, এবার ঘরের কাজ করো, সন্তান সামলাও, ছেলে মেয়ে নাও, তাদেরকে দেখাশোনা করো। তাইলে ওই শিক্ষাটা কি হবে? কিছুই হবে না। তোমার এটাই প্রধান কাজ, অর্থাৎ তাকে মানুষ হওয়ার প্রক্রিয়া থেকে দূরে টেনে নিয়ে আসা, পরিবারের জোয়ালের মধ্যে, শৃঙ্খলের মধ্যে তাকে বেঁধে ফেলার প্রচেষ্টা, এটা আমাদের, কারণ আমরা তো দেখে এসেছি এইটা তো আছে, কিন্তু এর মধ্যে যদি আমরা মানুষ হইতে পারি, বা পুরুষতান্ত্রিক সমাজে যে অবস্থা এখন, আমি আপনাকে এটা অবশ্যই স্বীকার করতে হবে, পুরুষদেরকে কিভাবে ঠিক করা যায় সেটাই আমাদের এখন চিন্তা করতে হবে। বা আমরা চিন্তা করব কেন, আমরা তো নারীরা আছি, এখন পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা কিভাবে মানুষ হবে সেটাই আমাদের এখন চিন্তার বিষয়। পুরুষরা তো, যেহেতু পৃথিবীটা পিতৃতান্ত্রিক বা পুরুষতান্ত্রিক চেতনাতেই চলছে, সুতরাং কেউ তো কারো অধিকার ছেড়ে দেয় না, বুঝছেন? নারীকে সেটা কেড়ে নিতে হবে। আর নারীদের সম অধিকারে বিশ্বাসী যারা পুরুষ, তাদেরকে তার পাশে দাঁড়াতে হবে, সহযোগিতা করতে হবে। সেই কাজটা করলে তাহলে
সেই কাজটা একটু দ্রুত এগোবে। আপনাদের মনে আছে বাংলাদেশে নারী অধিকার নিয়ে যখন নাকি শেখ হাসিনার সরকার একটা আইন জারি করতে যাচ্ছিল, তখনই প্রথম ওই হেফাজতের মোল্লারা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে ঢাকা সহ সারা দেশে তারা তাণ্ডব সৃষ্টি করেছিল। উদ্দেশ্য কি? নারীদের অধিকারকে যেন কিছুতেই স্বীকৃতি দেওয়া না হয়, সেটাই তাদের লক্ষ্য। সুতরাং সরকার ভয় পেয়ে পিছায়ে গেছে যে না, এটা আমার করতে গেলে যদি আমার গদি যদি চলে যায়, আমার সিংহাসন যদি নাই থাকে, তাহলে প্রত্যেকেই তো নিজের সিংহাসন নিয়েই চিন্তিত। সুতরাং তাকে প্রতিহত করা যায় কি করে সেটা। অথচ দেখেন আইয়ুব খান পাকিস্তান আমলের যে স্বৈরাচার সামরিক শাসক, সে কিন্তু ওই কিছু সংশোধনী আইন করেছিল তখন। না, আইনে আমার মনে হয় এটা আইনেও হবে না, এটা আমাদের ভিতর থেকে সবাইকে তৈরি হইতে হবে। সরকার আইন করে পিতৃতান্ত্রিক সমাজের বা অত্যাচারকে, ঘরে ঘরে অত্যাচারকে রোধ করা যাবে না। এটা ঘরের অত্যাচার রোধ করতে হবে আপনাদের যারা পুরুষ আছেন তাদেরকে সচেতন হয়ে। আমি ওই কথাটাই আপনাকে বলবো। তো পরে আমি আসবো আপনার কাছে। আমি দিদির কাছে আমার একটা এর মধ্যে একটা কথা মনে পড়েছে, একটা গল্পই বলতে পারেন, সত্য ঘটনাও বলতে পারেন। এক নারী, তার শুধু বাচ্চা হয়নি বলে তাকে বিভিন্নভাবে অপমানিত হতে হয় সংসারে, এবং শেষ পর্যন্ত ওই লোকটা, তার স্বামী আরেকটা বিয়ে করে ফেলেছে, কিন্তু তাকে কোনো ডিভোর্স দেয়নি, তাকে কিছু করেনি, কিন্তু তাকে একই রকম অপমানিত করে যাচ্ছে। মহিলাটাও এখন কি করবে, কাজ করে না যেভাবে। এবং এইরকম মহিলাদের মানে কিভাবে মানে এগিয়ে নিয়ে আসা যায়। এখন আমাদের যারা আমরা নারী প্রগতি আছে, আমরা এখনো পর্যন্ত যারা আছি, আমাদের ওই পর্যায়ে যেতে হয়নি, তাদের জন্য কিছু বলুন, এবং ওই নারীরা কিভাবে পথ দেখবে। আমি খুরশিদ ভাইয়ের কথার সূত্র ধরেই একটা কথা বলি। উনি বলছিলেন যে মহিলাদের বাইরে কাজ করতে দেয়া হয় না, ঘরে রেখে দেয়া হয়, যে ঘরে সংসার সামলাও, বাচ্চা কাচ্চা দেখো। আমরা যারা বাইরে থাকি আমাদের কিন্তু, এবং বাংলাদেশেও এখন হয়েছে, এখন কিন্তু আর সেই চিত্র নেই। এখন কিন্তু মহিলাকে 3-4টে রোল প্লে করতে হয়। তাকে ঘরেও কাজ করতে হচ্ছে, তাকে কিন্তু বাইরে, তাকে সংসারের জন্য টাকাও আয় করতে হচ্ছে, এবং ঘরে ফেরার পরে তাকে কিন্তু ঘর গৃহস্থালির কাজ করতে হচ্ছে, বাচ্চাদের যত্ন নিতে হচ্ছে। সুতরাং তার উপর কিন্তু আরো বাড়তি ঝক্কি চাপিয়ে দেওয়া হয়েছে। সেখানে ডে কেয়ারের কোনো ব্যবস্থা নেই, সেখানে পুরুষ সঙ্গীটি কিন্তু নারী যে ঘরের গৃহস্থালী কাজটি করছে, এইটা একটা বড় বিষয়। ঘরের গৃহস্থালী কাজকে যতদিন পর্যন্ত পুরুষ এটিকে একটি বিশেষ কাজ হিসেবে স্বীকৃতি না দেবে, এটি যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি যতদিন না বুঝবে, ততদিন কিন্তু সমতার জায়গাটা তৈরি হবে না। একজন পুরুষ যখন থেকে ঘরের গৃহস্থালী কাজে সম পরিমাণ সে যদি নিয়োগ করে নিজেকে, তখনই কিন্তু সে তার কাজগুলোকে সে গুরুত্ব দিতে শিখবে। আমার মনে হয় এখন কিছু কিছু পুরুষ কিন্তু গৃহস্থালী কাজে এগিয়ে আসছেন, তারাও সেটার কিন্তু সম পরিমাণ ভাগ নিচ্ছে। এটি কিন্তু একটা বড় বিষয় যে পুরুষদের এই জায়গাটাকে মানে তাদের শেখাতে হবে। ছোটবেলা থেকেই আমার ছেলেকে আমাকে শেখাতে হবে রান্না কিভাবে করতে হয়, তাকে শেখাতে হবে ঘর পরিষ্কার করতে হয় কিভাবে। এটি শুধুমাত্র নারীর কাজ নয়, নারীকে আমরা বাইরে কাজও করতে বলছি, অফিস করতে বলছি, ঘরে এসে কিন্তু আমরা তাকে এই কাজগুলো তার কাছ থেকে আমরা দাবি করছি। তো আমরা যারা নির্যাতিত বা যারা মানসিক একটা সংকটের মধ্যে রয়েছে, একটা কথা বলি, মানসিক সমস্যা নিয়ে কিন্তু আমরা কথা বলি না। আমরা এই জিনিসটিকে আমাদের সামাজিক ভাবে কিন্তু নারী যখন নিগৃহীত হয় পরিবারের কাছ থেকে, সবসময় কিন্তু লুকিয়ে রাখে। এই বিষয়টা নিয়ে কেউ কখনো প্রকাশ্যে কথা বলে না। আমরা অনেক সময় শুনি যে ওই মহিলা ভীষণ রাগী, ওই মহিলা রেগে জিনিসপত্র ছুঁড়ে ফেলেন। আমরা কখনো বোঝবার চেষ্টা করি না এই রাগের হেতুটা কি। এগুলো কিন্তু ডিসপ্লেসড, এগুলোকে আমি যেটা আমার ভাষায় আমি বলি ডিসপ্লেসড অ্যাঙ্গার। তার কিন্তু রাগ হচ্ছে অন্য একটি বিষয়, কিন্তু তার দেখাবার জায়গা নেই, সে কিন্তু জিনিস ভেঙে সেটা দেখাচ্ছে। আমরা কিভাবে মহিলাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছি, এটি একটি রাগী মহিলা, এই মহিলাটা খ্যাপাটে মহিলা। ঘটনার গোড়ায় আমরা যাচ্ছি না। বাংলাদেশে এই যে শুধুমাত্র আপনি বলছিলেন একজনের মানে সন্তান না হওয়ার বিষয়টা, কন্যা সন্তান হলে সেটিও দোষের, বিকলাঙ্গ সন্তান হলে সেটিও মায়ের দোষ, কন্যা সন্তান হলে সেটিও মায়ের দোষ, এবং কোনো সন্তান না হলে সেটিও মায়ের দোষ। এটি কিন্তু
এখনো রয়েছে। আমরা যতই বলি শিক্ষিত সমাজ হয়েছে, এটি কিন্তু এখনো রয়েছে। এবং এই যে মানসিক নির্যাতন, এই বিষয়টা নিয়ে আমরা তেমন কথা বলি না, কারণ আমরা সবসময় ভাবি লোকে কি বলবে। আমার আশেপাশের সমাজের, আমার আত্মীয় স্বজনের মানুষগুলো তো জেনে যাচ্ছে আমার ঘরের ভেতরে কি ঘটছে। এই যে লুকিয়ে রাখার প্রবণতা, এটা থেকে বেরোতে হবে। আমাদের কোনো সাপোর্ট গ্রুপ নেই, এই কথাটা আমাদের স্বীকার করতে হবে। আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই, আমাদের কোনো সাপোর্ট গ্রুপ নেই যে হ্যাঁ তোমার কষ্ট হচ্ছে, বলো, কথাটা বলো, ভেতরটাকে বার করো, তারপরে তো আমরা একটা ধাপ এগিয়ে যাব। সেই জিনিসটার কোনো জায়গা নেই। আমার মনে হয় সময় এসছে একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে এসে মানুষ সেই কষ্টগুলো বলতে পারে। এমনও হয়েছে, আমি আমার কথাই বলি না কেন, আমার আমাকেও হয়তো বা একসময় শুনতে হয়েছে আমার চেহারা নিয়ে। আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাই, কিছু মনে করবেন না। হ্যাঁ, ঠিক বাংলাদেশে আছে। আজকে দেখলাম মর্যাদার উপরেই, হ্যাঁ। 5-6 বছরের বাচ্চারা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মাখে। 5-6 বছরের বাচ্চারা এটা ওটা সকাল বিকেল ঘষছে মুখে, চামড়ায়। কেন? তাকে তাকে যেভাবে সমাজ দেখতে চায় একটি সুন্দর মেয়ে মানুষ হিসেবে, তাকে ছোটবেলা থেকে সেই মেয়ে মানুষ হয়ে উঠতে হচ্ছে। মিডিয়া তো এখানে রয়েছে, মিডিয়ার একটা রোল প্লে করে, সে নিয়ে আমরা পরে আলোচনা করবো। কিন্তু সংসার থেকেও একটি 6 বছরের মেয়ে কিন্তু নিজে বাজারে গিয়ে একটি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম কিনে নিয়ে আসে না, তার বাবা অথবা মাই সেটাকে কিনে দিচ্ছে। এখানে কিন্তু বাবা মায়ের ভূমিকাটা অনেক বড়। তিনি মেয়েটিকে কিভাবে দেখতে চাইছে। আপনারা বাজারে যে পণ্যগুলো দেখছি আমরা, সবই মেয়েকে সুন্দর করার জন্য। আমি কোথাও দেখছি না যে মেয়েদের বা মানুষের বুদ্ধিবৃত্তির জন্য, 6 বছরের একটি মেয়ের বা ছেলের বুদ্ধিবৃত্তি কিভাবে হবে তার জন্য চলো একটা পাজল কিনে নিয়ে আসি, তার জন্য চলো একটা এই জিনিস কিনে নিয়ে আসি, সেই জিনিস কিনে নিয়ে আসি, তা না। এই মেয়েটিকে কিভাবে সুন্দর করে তৈরি করব, এই চর্চাগুলো তো পরিবার থেকেই আসে। একদম ঠিক কথা। একদম ঠিক আসলে। এই চর্চাগুলো পরিবার থেকে আসে। আমাদের যদি বাচ্চাদেরকে আমরা যদি ছোটবেলা থেকেই বলি যে তোমাকে মানুষ হতে হবে, তোমাকে মেয়ে নয়, তোমাকে সমাজে সুন্দরভাবে বাঁচতে হবে মানুষ হিসাবে, সেই শিক্ষাটা যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের মেয়েরা, আমাদের আর কোনো ধরনের ভেদ থাকবে না। আমি আসবো খুশিবের কাছে, পরে আমরা বৃষ্টির কাছে যাই। বৃষ্টি গান শোনাও। আচ্ছা, এখন আমি একটি আধুনিক গান করছি। ঠিক আছে। কি প্রথম কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কি প্রথম কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। ডেকেছে কে আগে, কে দিয়েছে সারা, কারণ আগে কে গো দিশাহারা। ডেকেছে কে আগে, কে দিয়েছে সারা, কারণ রাগে কে গো দিশাহারা। কে প্রথম মনে জাগানো সুখে হেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কি প্রথম কথা দিয়েছি,
দুজনার এই দুটি হৃদয় একাকার করে নিয়েছি। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। কে প্রথম মন হারানো স্রোতে ভেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম দেখেছি, কিছুতেই পাই না ভেবে। কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। সুন্দর হয়েছে বৃষ্টি। আপনাদের কেমন লেগেছে বৃষ্টির গান? খুব ভালো লাগছে, খুব খুবই সুন্দর, ভালো লাগছে, খুব Thank you. খুব সুন্দর। থ্যাংক ইউ। তো খুরশিদ ভাই, আপনি বীর মুক্তিযোদ্ধা, আপনি মুক্তিযুদ্ধ করেছেন এবং আমরা জানি, আমরা শুনেছি, যদিও বা দেখিনি, যা হোক অনেক নারীরাও মুক্তিযুদ্ধ করেছেন। তো তারা, নারীরা মুক্তিযুদ্ধ করেছেন, কেউ হয়েছেন বীরাঙ্গনা, কেউ হয়েছেন বীর বিক্রম, বীর প্রতীক, এরকম। তো এই যে নারীরা মুক্তিযুদ্ধ করেছেন, তাদের সম্মান ওভাবে কি আসলে হয়েছিল? এবং যারা আছেন তারা কি এখনো সে সম্মান শ্রদ্ধা পাচ্ছেন? সেটা আপনি কিভাবে দেখেন এই জিনিসটা? নারীরা মুক্তিযুদ্ধ করেছে, এই যে কথাটা বললেন, কিছু কিছু নারী, আমার দৃষ্টিতে ব্যাপারটা বিপরীত। কিরকম? ছেলেদের চাইতে, পুরুষদের চাইতে আমার তো মনে হয় সব দিক থেকে যদি আপনি হিসেব নিকেশ করেন, তাইলে নারীদের, মায়েদের, বোনেদের, স্ত্রীদের, তাদের অবদান যে কোনো দেশের মুক্তিযুদ্ধে অনেক অনেক বেশি। আমরা যারা গেরিলা ছিলাম, আমরা যদি কোনো বাড়িতে আশ্রয় না পেতাম, মাথা গোঁজার ঠাঁই না পেতাম, আমরা যদি সেখানে অস্ত্র তাদের হাতে দিয়ে নিশ্চিন্ত হতে না পারতাম, আমাদের মায়েদের হাতে, বোনদের হাতে, আমরা যদি সেখানে ঘুমানোর জায়গা না পেতাম, আমরা যদি খাদ্য না পেতাম, এই সব কিছুই বাড়ির পুরুষরা তো করেনি, নারীরাই করেছে সমস্ত কাজগুলো। আবার এই যে বলি 30 লক্ষ শহীদ হয়েছে, এর মধ্যে মেজরিটি হচ্ছে পুরুষ। এরা কারা? এরা হচ্ছে কারো স্বামী, কারো পিতা, কারো ভাই। তো যে নারী ইনকাম করে না, গৃহবধূ, তার স্বামীর মৃত্যুর পর আমাদের সমাজ, আমরা, আমাদের পরিবার, আমরা কি তাদের খোঁজ রেখেছি? কোনো দিন রাখিনি। এমনকি পাঞ্জাবিরা নির্যাতন করেছে এই কথা বলে ঘর থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমাদের মায়েদের, বোনদের, তাদেরকে রক্ষা করতে পারি নাই, সেটা তো আমাদের ভাইদের, পুরুষদের ব্যর্থতা। সেই ব্যর্থতার ভার তার উপরে দিয়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। সে কিভাবে বাঁচবে, সেই নিষ্ঠুর চিন্তা বিপরীতে কেউ তার হাত বাড়াই দিল না। কত বড় অত্যাচার, কত বড় অন্যায় আমরা সমাজ থেকে করেছি প্রতিটা নারীর উপরে। সমাজে এই জন্য বলবো, সেই 25শে মার্চ রাত থেকে 16ই ডিসেম্বরের সকাল পর্যন্ত সবচেয়ে বেশি ভুক্তভোগী নারীরা।
তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে কি স্বীকৃতি দেওয়া হয়েছে? আমি তো অনেক সময় বলি, আমাদের মুক্তিযোদ্ধাদের নয়, আমাদের 7.5 কোটি মানুষের প্রায় সব মানুষই ছিল মুক্তিযুদ্ধের পক্ষে। সামান্য কয়েক লক্ষ রাজাকার, আলবদর, আল শামস, স্বাধীনতা বিরোধী শক্তি সামান্য কয়েক লক্ষ ছিল। তাদের তালিকা করে তাদেরকে শাস্তি দিলেই সঠিক কাজটা হইতো, আমাদের মুক্তিযোদ্ধাদের তালিকা নয়। ওই যে আপনি বললেন, মুক্তিযোদ্ধাদের তালিকা করতে হইলে তো ওই 7.5 কোটি মানুষের দেশে অর্ধেক যে নারী, তার সবাইকে তালিকাভুক্ত করতে হবে। আমরা তো একবেলাও বাঁচতাম না যদি ঘরে ঘরে না খেয়ে তারা আমাদের খাবার যদি না দিত, আমাদের অস্ত্র যদি তারা লুকায় না রাখতো। পাহারা, আমরা ঘুমিয়েছি, তারা পাহারা দিয়েছে যে কোনো দিক থেকে পাঞ্জাবি আসে কিনা। ছোট বাচ্চাদেরকে জাগায় রাখছে যে চারিদিকে দূরে দূরে খেয়াল করো যাতে কেউ, পাঞ্জাবিরা, রাজাকাররা কেউ আসছে কিনা। আমরা বলতাম বিচ্ছু বাহিনী। ওই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে তারা আমাদেরকে রক্ষা করেছে। নারীর সেই অবদান আমাদের সমাজে সেই স্বীকৃতি কি পেয়েছে? পায়নি। তো এইভাবে প্রতিটা ঘটনাকে যদি আপনি বিশ্লেষণ করেন, শুধু 30 লাখ শহীদের কথা বলা হয়, কিন্তু তারা কোত্থেকে আসলো, কোন মায়ের গর্ভ থেকে আসলো, তারা কার স্বামী, সেই আলোচনা তো আসে নাই কোনোদিন। সেই দুঃখ, সেই কষ্ট নিয়ে তিলে তিলে যারা বেঁচে আছে এখনো, বা যারা মারা গেছে, আর বীরাঙ্গনারা এখনো না কিছু কিছু অল্প কয়েকজনকে মাত্র স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু অধিকাংশই তারা তিলে তিলে তারা সমাজের মধ্যে নিজেকে নিঃশেষ করেছে। আমরা তাদেরকে মাথায় তুলে কোনো দিনও রাখতে পারি নাই, স্বীকৃতি তো দূরের কথা। এগুলো বললে কান্না পায়। আসলে আমারও মানে এই পরিপ্রেক্ষিতে আমার এক মহিলার কথাই মনে পড়ছে। একজন নারী, উনার ছেলে এবং স্বামী দুজনকে মুক্তিযুদ্ধে হারিয়েছেন। ছেলে যুদ্ধে গেছে, ওই অপরাধে বাবাকেও মেরে ফেলা হয়েছে। এখন মহিলা কি করে জানেন? মহিলা বাড়ি বাড়ি কাজ করে খায়, তার আর কোনো উপায় নেই। তো এরকম অনেক নারী আছে। আপনার কথাতে আমার এই ঘটনাটা মনে পড়লো, আসলে খুবই দুঃখজনক। এই হিসাবগুলা কেউ রাখে না। আমরা আজ 50 বছর হয়ে গেছে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা এখনো, আমার মনে হয় আমরা এখনো পরাধীন। ওই অর্থে আমরা কিন্তু স্বাধীন হইনি। তো এখন কেয়াদির কাছে যাচ্ছি। কেয়াদি, আপনি তো বাচিক শিল্পী, তো আপনার এই বাচিক শিল্পী হয়ে ওঠা এবং এই মর্যাদা পাওয়া, এ নিয়ে আপনি একটা কবিতা আবৃত্তি করবেন, বা দু একটা যদি এর মধ্যে কিছু বলেন, একটু শুনি আপনার বাচিক শিল্পী হয়ে ওঠার পেছনে কি কাজ। খুরশিদ ভাইয়ের সঙ্গে আমি গলা মিলিয়ে একটা কথা কিন্তু বলতে চাই, যে মুক্তিযুদ্ধের বিষয়টি যখন আসলোই, যে দেখুন আমরা যখনই মুক্তিযোদ্ধাদের কথা বলি, আমরা সঙ্গে সঙ্গে বলি 2 লক্ষ মা বোনের ইজ্জত। এই ইজ্জত বিষয়টা কি? আজকে তো আমরা আলোচনা করছি মর্যাদা নিয়ে। এই ইজ্জত বিষয়টা কি? ইজ্জতটা কি একটা শারীরিক অংশ? দেখুন আমরা কিন্তু ওখানেই কিন্তু মহিলাদের একটা রগরগে জায়গায় পৌঁছে দিচ্ছি। আমরা কিন্তু কখনো নারী মুক্তিযোদ্ধা বলছি না। একমত, হ্যাঁ। আমরা যেই পরিমাণ নির্যাতন একজন পুরুষকে করা হয়েছে, একজন নারীকে হয়তো ঠিক একই পরিমাণ নির্যাতন করা হয়েছে। আমরা এটাকে নির্যাতন বলি না, আমরা এটাকে গণধর্ষণ বলছি, আমরা এটাকে ইজ্জত বলছি। ওখানেই কিন্তু আমরা তখন থেকেই কিন্তু আমরা একটা মানসিকভাবে আমাদের একটা যে পরিবর্তনের দরকার ছিল। আজকে আমরা শব্দগুলো ব্যবহার করছি, আমরা নারী মুক্তিযোদ্ধা বলছি, আমরা আর বীরাঙ্গনা বলছি না। আমরা হয়তো আমি সচেতন ভাবে কোনো কোথাও এই কথাটি ব্যবহার করি না, যে 2 লক্ষ মা বোনের ইজ্জত। ইজ্জত তো শুধু মহিলাদের একটি অংশে নয়। এই জিনিসটা কেন আমাদের মধ্যে, এবং গণমাধ্যমের কিন্তু এটি একটি ভূমিকা রয়েছে। গণমাধ্যম কিন্তু এই কথাগুলোকে ছড়িয়ে দিয়েছে। আজকে দেখুন দুটো ঘটনা পরপর বাংলাদেশে ঘটলো। আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি, আমি ক্ষমা চাইছি। দুটো ঘটনা ঘটলো যেখানে একজন ব্যবসায়ী এবং একজন ধর্ম একজন ধর্মীয় নেতা, দুজনকে
তাদের নিয়ে এখন পত্রিকায় আলোচনা হচ্ছে এবং তাদের নারী সঙ্গীদের নিয়ে আলোচনা হচ্ছে এবং এটিকে বলা হচ্ছে নারী কেলেঙ্কারি। খেয়াল করে দেখুন, যিনি ঘটনাটা ঘটাচ্ছেন সেই পুরুষটির মুখ কিন্তু পত্রিকায় আবছায়া করে রেখে দেওয়া হয়েছে। যেই নারীটির সঙ্গে সম্পর্কিত এই ঘটনাটি, তার পরিবারের প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তাকে দ্বিতীয়বার আবার অপমান করা হচ্ছে। এই যে মিডিয়া যে জিনিসগুলো করছে, এটাও কিন্তু আমাদের আলোচনায় আসা উচিত। এবং সচেতন মানুষের যে মোর্চার কথা আমি বলছিলাম সুলেখা দি, যে আজকে আমি আপনি হয়তো একটি সুবিধাজনক অবস্থানে আছি, আমাদের যারা জীবন সঙ্গী তারা এই বিষয়টিকে বোঝেন এবং তারা আমাদের সমস্ত ভাবে আমাদের সহযোগিতা বলবো না, সমান অধিকার নিয়ে আমরা আছি, তাই না? যে কথাটাই আসলে বলতে চেয়েছিলাম, আমাদের একটা অবস্থান, এখন অন্যান্য নারীরা কিভাবে আছেন আপনি আপনার বলুন। সেটাই এইখানে যদি আমি আপনি মনে করি যে আমি তো ভালো রয়েছি, সুতরাং আমি এই বিষয়টা নিয়ে আর কথা বলবো না, হ্যাঁ, ওখানেই কিন্তু বড় ভুলটা। এই কারণেই বলছিলাম যে আমাদের একটি প্ল্যাটফর্মের দরকার আছে, যে আমরাও কিন্তু সহমর্মী এবং আমরা বিষয়টিকে বুঝতে পারি। তো আমাকে যদি একটু সুযোগ দেন, আমাদের আগামী 2 দিন পরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, আমি কি ছোট একটি কবিতা শোনাতে পারি? হ্যাঁ, অবশ্যই। শুনতে আমাদের পারি। কি সময় আছে? সময় আছে। আচ্ছা, তো আমরা বলছিলাম যে নারীর ভূমিকা নিয়ে বলছিলাম, তো যে নারীকে কিভাবে আমরা দেখি। তো আরেকটা কথা একটু ছোট করে বলি খোরশেদ ভাইয়ের সঙ্গে, যে আপনি যেরকম বলছিলেন না যে আমরা কিন্তু মাকে সম্মান দিই, আমরা স্ত্রীকে সম্মান দিই, কিন্তু আমরা নারীকে সম্মান দিই না। এই জিনিসটা আমাদের একটু ভাবতে হবে। আমি আমার স্ত্রীকে কেউ গাল দিলে আমি ক্ষেপে উঠি, আমি বিদ্রোহী হয়ে যাই, সেই আমি কিন্তু অন্যের স্ত্রীকে কিন্তু বাজে বাজে শব্দে গালাগাল করতে পারি। এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে নারী শুধু মা, বোন, স্ত্রী নয়, নারী একজন মানুষ। এই জিনিসটা আমাকে বুঝতে হবে। একদম একদম, নারী একজন মানুষ। তো শোনাচ্ছি রবি ঠাকুরের কবিতা মুক্তি। এই কবিতায় 22 বছর সংসার ধর্ম পালনের পরে রোগ শয্যায়, মৃত্যু শয্যায় এক নারী বলছেন, ডাক্তারে যা বলে বলুক না গো, রাখো, খুলে রাখো শিয়রের ওই জানলা দুটো, গায়ে লাগুক হাওয়া, ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া, তিতো কড়া কত ওষুধ খেলেনি জীবনে, দিনে দিনে, ক্ষণে ক্ষণে, বেঁচে থাকা সেই যেন এক রোগ, কত রকম কবিরাজি, কতই মুষ্টি যোগ, একটু মাত্র অসাবধানে বিষম মর্মভোগ। এইটে ভালো ওইটে মন্দ, যে যা বলে সবার কথা মেনে, নামিয়ে চক্ষু মাথায় ঘোমটা টেনে 22 বছর কাটিয়ে দিলেম এই তোমাদের ঘরে। তাই তো ঘরে পরে সবাই আমায় বললে, লক্ষ্মী সতী, ভালো মানুষ অতি। এ সংসারে এসেছিলেন 9 বছরের মেয়ে, তারপরে এই পরিবারের দীর্ঘ গলিবে 10-এর ইচ্ছা বোঝাই করা জীবনটা টেনে টেনে শেষে পৌঁছুনো আজ পথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাববো এমন সময় ছিল কোথায়, কোনটা ভালো কোনটা মন্দ সে কথাটা ভাববো কখন, ভেবে দেখবো কখন আগো পিছু। এক টানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে, 22 বছর রয়েছে সেই এক চাকাতেই বাঁধা, পাকের ঘোরে আধা। জানি নাই তো আমি যে কি, জানি নাই এই বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা। আমি কেবল জানি রাধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাধা, 22 বছর এক চাকাতেই বাঁধা। মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন, থামুক তবে, আবার ওষুধ কেন। বসন্তকাল 22 বছর এসেছিল বনের আঙিনায়, গন্ধে বিভোল দক্ষিণ বায় দিয়েছিল জল স্থলের মর্ম তোলায় দোল, হেঁকেছিল খোল রে দুয়ার খোল। সে যে কখন আসতো যেত জানতে পেতেম না যে, হয়তো পরাণ রইতো চেয়ে কারুর পায়ের শব্দ শুনে বিহ্বল ফাল্গুনে। তুমি আসতে আপিস থেকে, যেতে সন্ধ্যা বেলায় পাড়ায় কোথা শতরঞ্চ খেলায়, থাক সে কথা। আজকে কেন মনে পড়ে প্রাণের যত ক্ষণিকে ব্যাকুলতা।
22 বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে, জানলা দিয়ে চেয়ে আকাশ পানে, আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণ। আমি নারী, আমি মহিয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনয় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। মনে ছিল বন্দি আমি অনন্তকাল তোমাদের এই ঘরে, দুঃখ তবু ছিল না তার তরে। অসার মনে দিন কেটেছে, আরো কাটতো, আরো বাঁচলে পরে। যেথায় যত জ্ঞাতি, লক্ষ্মী বলে করে আমার খ্যাতি। এই জীবনে সেই যেন মোর পরম সার্থকতা, ঘরের কোণে পাঁচের মুখের কথা। তুচ্ছ 22 বছর আমার ঘরের কোণে ধোলায় পড়ে থাক, মরণ বাসর ঘরে আমায় যে দিয়েছে ডাক। দ্বারে আমার প্রার্থী নয়, নয় সে কেবল প্রভু, হেলা আমায় করবে না সে কভু। মধুর মরণ, ওগো আমার অনন্ত ভিখারি, দাও খুলে দাও দ্বার, ব্যর্থ 22 বছর হতে পার করে দাও কালের পারাবার। ধন্যবাদ দিদি, সুন্দর হয়েছে, খুবই খুবই সুন্দর কবিতা মুক্তি। তো বৃষ্টি, একটা গান শুনি তোমার কাছ থেকে, তারপরে আমরা খুশিতে ভাইয়ের কাছে যাব। আমরা মোটামুটি শেষের পর্যায়ে এসে গেছি। প্রেমে পরা বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে হাত ধরা বারণ। প্রেমে পরা বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে হাত ধরা বারণ। প্রেমে পরা বারণ। তোমায় যত গল্প বলার ছিল, তোমায় যত গল্প বলার ছিল, সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল। দাওনি তুমি আমায় সেসব পুরিয়ে, আর কোনো কারণ প্রেমে পরা বারণ, কারণে অকারণ, ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ। প্রেমে পরা বারণ। শূন্যে ভাসে রাত্রি এখনো ভুনি, তোমার আমার নৌকা বাবার শব্দ এখনো শুনি। শূন্যে ভাসে রাত্রি এখনো গুনি, তোমার আমার নৌকা বাবার শব্দ এখনো শুনি। তাই মুখ লুকিয়ে ঠোঁট ফুলিয়ে বসন্তের স্মৃতি চারণ। প্রেমে পরা বারণ, কারণে অকারণ, মনে পড়লেও আজকে তোমায় মনে করা বারণ। প্রেমে পরা বারণ।
প্রেমে পড়া বারণ। থ্যাংক ইউ বৃষ্টি, সুন্দর হয়েছে। প্রেমে পড়া বারণ, আমাদের অনেক কিছুই বারণ আছে। খুরশিদ ভাই, আমি বৃষ্টির গানে সূত্র ধরে একটা প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই, বা আপনার কাছে যেতে চাই, আপনার মতামতটা একটু শুনতে চাই। একটা ছেলে বিয়ের আগে যখন একটা মেয়ের সাথে প্রেম করে ঘুরে বেড়ায়, তখন মেয়ে যা বলে তাই শুনে, যেটা করতে বলে সেটাই শুনে একদম। বিয়ের পরে, বিয়ে যখন হয়ে গেল, এবার কি হলো, এবার ছেলে যা বলে তার বউকে তাই শুনতে হয়, শুনতে হয়, চলতে হয়, সবকিছু তার কথাতেই চলে সংসারের। এই যে ছেলেটা এতদিন বিপরীত আচরণ করেছিল, এখন করছে তার সম্পূর্ণ আরেক আচরণ। সেটা কেন হয়? ওটা কি তার সুপ্ত মনে ছিল, যে যেটা মনে হচ্ছে যে আমি এখন শুনে নিচ্ছি, তুমি যা বলছো তাই শুনছি, পরে আমি তোমাদের দেখাবো, মনে ওরকম কিছু ভাব নিয়ে, না এটা তার স্বভাবগত, তার স্বভাবেই ওটা ছিল? তো এখন কি বলবেন আপনি, বা কি মনে হয় আপনার? সেটা, আপনি তো একজন পুরুষ, আপনার জীবনেও নিশ্চয়ই এরকম কোন একটা ঘটনা ঘটেছিল, জানি না। তো এখন মানে সেটা আপনি কিভাবে ব্যাখ্যাটা দেবেন আর কি, এই ছেলেদের ব্যাপারে? আমরা অনেক ক্ষেত্রে এটা দেখি। এখন মজার ব্যাপার হচ্ছে যে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় কোনো উত্তর দেওয়া কিন্তু বড় কঠিন। তবে আমি সহজ কথা বুদ্ধিতে জ্ঞানে যেদূর বুঝি, যে যুগে যুগে এটা ভিন্ন ছিল। কেমন ধরেন, ওই আগে শুনতাম যে উপন্যাসে পড়তাম যে হিন্দু ছেলেরা বিয়ে করতে যাওয়ার আগে মাকে বলতো, মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এখন জানি না এখন তারা আমি কি বলে। শুনিনি কোনোদিন, জি, এরকম কথা অবশ্য শুনিনি কিন্তু আমি। আজকে একদম আপনার শোনেন মুখে নাই? বোধহয় প্রথম আচ্ছা, শুনলাম। এটা কিন্তু শোনেন নাই যে এটা আমি বলবো, তাইলে প্রাচীন সাহিত্যগুলো যদি আপনি পড়েন তাইলে সেখানে সেটা পাবেন। আচ্ছা, আর হচ্ছে যে ছেলেদের মধ্যে আমার মনে হয়, যেহেতু ওই যে বললাম যে পুরুষতান্ত্রিক চেতনা একটা আছে, যেটা আমাদের যৌবনে ছিল না, এখন কিন্তু সেরকম আমার পরিচিতর মধ্যে এরকম কিছু আত্মীয় স্বজন, আমার কাজিন বোনরা, মেয়েরা, তাদের ছেলে মেয়েরা, তাদের সাথে কথা বলি। হয়তো সে ডাক্তারি পড়ে, এই গত বছরই আমি দেশে গেছি। তো তখন তো একজনকে বললাম যে ক্লাসের ছেলেদের মধ্যে সেখান থেকে একজন বন্ধু জোগাড় করে নেই। যখন আমি বললাম, আমি বলি যে তোদের জন্য আবার বিয়ে ঠিক করতে হবে কেন, নিজেরাই তো একটা বন্ধু জোগাড় করে নিতে পারো সহপাঠীদের মধ্য থেকে। তো তখন সে বলল, এবং সে না, আরো অনেক মেয়ে বলেছে, বলেছে ওরা তো ভালোবাসার আগেই অন্য কিছু চায়, অর্থাৎ দেহ চায়। তাইলে আমি জানি না সমাজে কি পরিবর্তন এসেছে, ছেলেদের মধ্যে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এটা কিন্তু আরো 50 বছর আগে কিন্তু ঠিক এইরকম ছিল না পরিবর্তনটা। এবং আমি এরকম ছেলেদেরকে বলতে শুনেছি যে যাদের সাথে প্রেম করতেছি ওদেরকে তো বিয়ে করব না। অর্থাৎ প্রেমটা একটা খেলা, ওই ব্যাংকে পাথর মারা যেরকম একটা খেলা, সব ছেলেরা মিলে ব্যাংকে পাথর মারতো, এখন মেয়েদেরকেও তারা প্রেম করতেছে না, যেন খেলা করতেছে। এবং এই মেয়েটা যার সাথে প্রেম করা যায় তার সাথে তাকে তো বিয়ে করা যায় না, এরকম একটা সাইকোলজি। আরেকটা আছে বোধহয় ওই পুরুষতান্ত্রিক চেতনারই হয়তো এটা একটা অংশ, যে প্রেমিকা থাকা অবস্থাতে তাকে জয় করার জন্য পয়সা চুরি করে হইলেও গিয়ে রেস্টুরেন্টে খাওয়ায়। আর যখন সে বউ হয়ে যায় বিয়ের পর, সে তখন ভাবে সে শুধু তার স্ত্রী নয়, তার দখলই সম্পত্তি, এটাকে দখল করা হয়ে গেছে।
আমি তো এভারেস্ট জয় করে ফেলেছি, এবং জয় নয় শুধু, আমি দখল করে ফেলেছি। সুতরাং ওই দখলই সত্য তো আমার কেউ নিতে পারবে না। হিন্দু মেয়েদের কপালের মধ্যে তাইলে দাগ আপনি লাগাই দেওয়া হবে। চাচ্ছেন মেয়েরা সম্পত্তি, তারা জি সম্পদ নয়। এক ক্ষেত্রে সেটাই তো বুঝলাম। জি জি, ওই দৃষ্টিভঙ্গিটা আমার মনে হয় এই ক্ষেত্রে কাজ করে, যার ফলে সে প্রেমিকার প্রতি যে দৃষ্টিভঙ্গি ছিল, স্ত্রীর প্রতি সেই দৃষ্টিভঙ্গিটা থাকে না। জানি না আসামির কাঠগড়া থেকে আর কি বলা যেতে পারে। দিদি বলবেন, উনি উনার মতামতটা দিবেন। নারীর এটা কি হেনস্থা নয়? আমি কেয়াদির কাছে যাব, এবং এইটা একজন নারীর যদি হেনস্থা হয়, তাহলে তার এই যে হেনস্থা হলো সেই তার কিভাবে উতরাবে? অনেক মহিলা কিন্তু, বা অনেক নারীরা এরকম হেনস্থা হচ্ছে, এবং তারা নির্যাতিত হচ্ছে, অবদমন হচ্ছে, তারা নিগৃহ হচ্ছে। এইখান থেকে নারীরা কিভাবে উতরাবে, কি মনে করেন আপনি? দেখুন, নারীরা তো একা উত্তরণ করলে বা একা চেতনার জায়গায় দাঁড়ালে কিন্তু হবে না। বিষয়টা কিন্তু আবারও ঘুরে ফিরে এই যে খুরশিদ ভাই যে কথাগুলো বলছিলেন, সেটা যদি নারীকে সমমর্যাদা দেওয়া হয়, সে স্ত্রী না প্রেমিকা, সে বিষয়টি তো ভাববার বিষয় নয়। তাকে কিন্তু মর্যাদার জায়গাটা তখন সে, হ্যাঁ বুঝলাম আমার সম্পত্তি হয়ে গেল পরবর্তীতে, কিন্তু মর্যাদাটা যদি আমি প্রথম থেকে দিই, সে তো আমার সহপাঠী থেকে শুরু করে সবাইকেই মর্যাদাটা দিতে হবে, নারীকেই মর্যাদাটা দিতে হবে। তো আমার মনে হয় যে এটা একলা নারীর বিষয় নয়। আমরা অনেক আলোচনা করেছি, অনেক 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 দূর আলোচনা করেছি। তো আমার ছোট বুদ্ধিতে আমার যেটুকু মনে হয় যে এখন এটি থেকে বেরোনোর উপায় কি। এখন আমরা যেটা বলি যে সবকিছুরই একটা শর্ট টার্ম গোল থাকে, একটা লং টার্ম গোল থাকে, ছোট ছোট পায়ে এগিয়ে যাওয়ার ব্যাপারটা থাকে। এই ছোট ছোট পা গুলো হচ্ছে, যেমন স্কুলে যখন পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা হচ্ছে, শিক্ষককে শেখাতে হবে তোমার সহপাঠীকে সম্মান করবে, সে পুরুষ হোক মহিলা হোক। শিশুটি যখন এই জিনিসটি শিখছে, একাধারে পরিবারের যে বাবা মা রয়েছে তাদের কিন্তু একইভাবে তাদেরও কাউন্সেলিং করতে হবে। এটি হচ্ছে দ্বিতীয় ধাপ। এরপরে যেটা আসছে সেটি হচ্ছে যে সম্পত্তি আইনের ব্যাপারটা আসতে হবে, যেখানে সম্পত্তিতে সম অধিকার আসতে হবে। মহিলাদের ইসলামী আইনে যেভাবে সম্পত্তির অধিকার রয়েছে, সেটাকে ঢেলে সাজানোর যদি সুযোগ থাকে, সেই বিষয়টা নিয়ে ভাবতে হবে। আমরা দেখেছি অনেক নারীরা অনেক ব্যবসা এবং রাজনীতিতে জড়িত হয়েছে। দুঃখের বিষয়, রাজনীতিতে যারা জড়িত রয়েছেন, ক্ষমতার জায়গায় আছেন, তারা হয় পিতা অথবা স্বামী। নিজের যোগ্যতায় খুব কম কম নারীকে আমরা দেখেছি এইভাবে উঠে আসতে। যদিও তারা ক্ষমতার মানে পদগুলোতে আসীন হচ্ছেন, কিন্তু তারা ক্ষমতার জায়গায় আছেন কিনা সেটা আমরা জানি না। সুতরাং আমার মনে হয় যারা কোনো পদে চাকরি করছেন, চাকরিজীবী যারা আছেন বা ব্যবসায়ী যারা আছেন, তাদের নিজেদের চাকরির ক্ষেত্রে তাদের যে সমস্ত অধিকারগুলো রয়েছে, সেই অধিকারের বিষয়গুলো তাদের জেনে নিতে হবে। আমার মনে হয় এটি একটি বড় বিষয়, যে তারা যদি তাদের আইনগত যে অধিকারগুলো রয়েছে সেই বিষয়গুলো তারা প্রথমেই জেনে নিতে পারেন। আমরা হ্যারাসমেন্টের কথা বলছিলাম, চাকরির ক্ষেত্রে যে হ্যারাসমেন্ট হচ্ছে, একজন নারী কিন্তু জানে না তার কি অধিকার রয়েছে, সেই হ্যারাসমেন্টের ব্যাপারে তাকে কি করতে হবে। আহ আরেকটা জিনিস যেটা করতে হবে, যে গণমাধ্যম গুলোকে মুক্ত করতে হবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে যাতে ব্যবহৃত না হয়। যতদিন এই যে গণমাধ্যমের বিষয়টা কিন্তু বারবারই চলে আসবে। কারণ দেখুন, আমরা বলছি যে এই যে পুরুষদের মধ্যে একটা মানসিক পরিবর্তন ঘটেছে, যেটি খুরশিদ ভাই আগে দেখেননি, এখন কেন দেখছেন। এখানেও কিন্তু গণমাধ্যমের বিশাল একটা ভূমিকা রয়েছে। গণমাধ্যম নারীকে কিভাবে এগিয়ে নিয়ে আসছে, তাদের কিভাবে বারবার করে অপমানিত করা হচ্ছে, তাদের বিষয়গুলো বেশি তুলে ধরা হচ্ছে। নারী কেলেঙ্কারি বলা হচ্ছে, যেখানে একটি সমাজের একটি অসামাজিক কাজ হচ্ছে, সেটিকে অসামাজিক কাজ বা এই ধরনের শব্দ না বলে নারী নারী কেলেঙ্কারি বলা কেলেঙ্কারি হচ্ছে। বলছে, এটা একদম একদম আসলে এটা একটা অসামাজিক এবং অনৈতিক একটা কাজ করে যাচ্ছে। এখান সে থেকে সে অবশ্যই হতে হবে। আমি এখন আমাদের একদম শেষ পর্যায়ে বৃষ্টির কাছে একটা গান শুনবো, তারপর আপনাদেরকে একটু একটু বললে বিদায় দিয়ে দিব। আমরা আজকে বিদায় নিব। তো বৃষ্টি আমাদের একটা গান শোনাও। আচ্ছা, যেহেতু আজকে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি, রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ করব। আর যেহেতু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আছে সামনে, হ্যাঁ, সামনে তো আছে। ওনাকে উদ্দেশ্য করে গানটি।
আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায়, তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আমি কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। শোনা হলো না, হলো না, আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে। তাই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। দেখা মেলে না, মেলে না, ওরে আয় রে ধেয়ে দেখ রে যে, আয় রে ধেয়ে দেখ রে যে আমার বুকে। ওরে দেখ রে আমার দুই নয়নে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায়, তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। বাহ, খুব সবাইকে অনেক সুন্দর, ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে। প্রাণের মানুষ আছে প্রাণে। খোরশেদ ভাই, এখন আমাদের আমরা একদম শেষ পর্যায়ে এই প্রশ্ন একটু একটু করে বলে দেন। এখন তাইলে আমাদের শ্রেণীভেদ যে করা হয় মহিলা পুরুষ, আমরা কি শ্রেণীভেদে থাকবো, না আপনারা ঠিক হবেন, আপনারা সমতা আনবেন? এটা আপনাদেরই প্রশ্ন। আমরা নিজেরা মহিলারা, আসলে নারীরা শ্রেণীভেদ স্বাধীনতা করতে পারি যেরকম না। অর্জন করতে হয়, নারীদের অধিকারও অর্জন করতে হবে। এখন দেখবেন বাংলাদেশে এখন যে ঢাকা শহরের কথা যদি ধরেন, বা বড় বড় শহরে, বন্দরে, নগরে, যে বিচ্ছেদের জন্য, বিবাহ বিচ্ছেদের জন্য যেই দরখাস্তগুলো আসে, তার অধিকাংশই আসে নারীদের কাছ থেকে। কেন? নারীদের অধিকারটাকে, তার কর্মকে, তার জীবনকে স্বীকৃতি দিতে চায় না স্বামী, শ্বশুরবাড়ি। এইভাবে সংসারে অশান্তির কারণে তারা সেই বিবাহের বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে চায়। আগে তারা, আমাদের মায়েরা, খালারা তো এটা চিন্তাও করতে পারে না যে স্বামীকে তারা ডিভোর্স দেবে। এটা শুনলেই তো তারা অবাক হয়ে যায়, বলে কি মেয়েরা এই কাজ করতেছে? তো কিন্তু করতে বাধ্য হচ্ছে, তারা করতেছে না, করতে বাধ্য হচ্ছে। কেন? ওই যে তার বিকাশের পথে যে বাধা, সেই বাধা সে সরায় দিচ্ছে। এবং এটা আরো বাড়বে। নারী যত স্বাধীনতার পথে যাবে, স্বাবলম্বিতার পথে যাবে, পুরুষ যতক্ষণ পর্যন্ত তার সাথে হাত না মিলায় তাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, ততক্ষণ পর্যন্ত এই বিচ্ছেদের হার বাড়তেই থাকবে।
সেটা যত দুঃখেরই হোক না কেন এটা আমাদেরকে মেনে নিতেই হবে, এবং সেভাবেই আস্তে আস্তে একটা পর্যায়ে নারী পুরুষের সমতা নারীরাই লড়াই করে প্রতিষ্ঠিত করবে। কেয়াদি বলেন অনেক আমাদের ধন্যবাদ আজকের আলোচনার জন্য। এগোতে হবে। খোরশেদ ভাই তো বললেন যে আমাদের লড়াই করতে, আমাদের লড়াই করে আমাদেরকে এগোতে হবে কিনা এই শ্রেণীভেদটা উঠানোর জন্য। আমরা শ্রেণীভেদ চাই না। আমি ছোট করে বলি, হ্যাঁ। এটাই আমার শেষ আজকের আলোচনার শেষ কথা। 10 মিনিট আমরা একটু বেশি হয়ে গেছে, তো ঠিক আছে। আমরা শুরুতে বলেছিলাম যে আইন করে নারীর মর্যাদা তৈরি করা, প্রতিষ্ঠিত করা যাবে না, তবে আইন করে নারীর প্রতি যে নির্যাতন তা রোধ করা যাবে। আমার আজকের বক্তব্যের শেষ কথাটা হলো, আমরা যে বিচারহীনতার সংস্কৃতির মধ্যে বর্তমানে রয়েছে বাংলাদেশে, সেই বিচারহীনতার সংস্কৃতি নারীর প্রতি নির্যাতনকে উস্কে দিচ্ছে, কারণ এখানে কোনো রকম সুরাহ হচ্ছে না। একজন সাংসদ যদি সংসদে দাঁড়িয়ে বলতে পারেন যে যিনি ধর্ষক তাকে আইন বহির্ভূতভাবে হত্যা করা হোক, তার মানে আইনের প্রতি একজন সংসদেরও কি পরিমাণ আস্থা আছে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমি আমার শেষ কথাটাই বলবো, আইন করে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করা যাবে না, তবে আইন করে নারীর প্রতি মর্যাদাহীনতার যে চর্চা, নারীর প্রতি যে নির্যাতনের চর্চা, সেইটি বন্ধ করা সম্ভব যদি আইনের শাসন থাকে এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশকে বেরোতেই হবে। এই প্রীতি এবং ভীতি দিয়ে পরিচালিত হয়ে আমাদের আর উত্তরণের পথ নেই। ধন্যবাদ। আমাদের আজকের এই আলোচনা থেকে, আড্ডা থেকে আমরা অনেক মতামত পেয়েছি, অনেক সুন্দর আলোচনা হয়েছে। থ্যাংক ইউ খোরশেদ ভাই, থ্যাংক ইউ কেয়াদি, আর থ্যাংক ইউ বৃষ্টি। তোমার সুন্দর গান হয়েছে, খোরশেদ ভাই তাৎপর্যপূর্ণ আলোচনা, আর কেয়াদের অনেক সুন্দর মতামত গুলা, এবং আমাদের অনেক পথ নির্দেশ করবে আশা করি। এইটাই আমাদের আজকের অভিমত। তো শ্রেণীভেদ বা নাগরিক আদর্শ নিয়ে, পারিবারিক আদর্শ সুন্দর সার্থক গৃহই নয় শ্রেষ্ঠ সমাজ গঠিত হবে। তাই নাগরিক আদর্শের সচেতনতা, পারিবারিক আদর্শের সম্প্রসারিত রূপ। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।